14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে সীমিত পরিসরে চলবে বাজার, রেস্টুরেন্ট, বন্ধ গণপরিবহন, সচল থাকবে শিল্প কারখানা, ব্যক্তিগত গাড়িতে রাজধানী ছাড়ার হিড়িক। করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 83 জনের মৃত্যু, শনাক্ত 7,000-এর বেশি। দক্ষিণ আফ্রিকার ধরন ছড়ায় দ্রুত গতিতে, দু একদিনের মধ্যে ক্ষতিগ্রস্ত করে ফুসফুস। এবং হেফাজতের সাবেক আমির আহমদ শফিকে হত্যার প্ররোচনা মামলায় অভিযুক্ত বাবুনগরী সহ 43 জন। আদালতে পিবিআইয়ের প্রতিবেদন। 4 এপ্রিল থেকে চলছে সরকারের 11 দফার নিষেধাজ্ঞা। তবে পরে সেটা শিথিল করে চালু করা হয় গণপরিবহন, খুলে দেওয়া হয় শপিং মল, দোকানপাট, বন্ধ থাকে শুধু দূরপাল্লার বাস। তবে এবার সরকারের ঘোষিত নতুন লকডাউনের প্রজ্ঞাপনে এলো বেশ কিছু ক্ষেত্রে কঠোরতা। আগে সীমিত পরিসরে সরকারি বেসরকারি অফিস খোলা থাকলেও এবার বন্ধ থাকবে সব। তবে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না কেউ। বন্ধ থাকবে সড়ক, নৌ, আকাশপথ। গণপরিবহন, দূরপাল্লার পরিবহন, আন্তজেলা পরিবহনগুলো বন্ধ থাকবে। আমাদের সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বন্ধ থাকবে। খোলা থাকবে জরুরি পরিষেবাগুলো যতগুলো আছে। পণ্য পরিবহন ও উৎপাদন ব্যবস্থাপনার সাথে জড়িত জরুরি সেবা থাকবে খোলা। শিল্প কারখানা থাকবে খোলা, তবে মানতে হবে স্বাস্থ্যবিধি, থাকতে হবে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনা। এই কারখানাগুলো দেশ ও জাতির স্বার্থেই কিন্তু খোলা রাখা হবে, যাতে করে আমাদের উন্নয়নের যে অগ্রযাত্রা এটা অব্যাহত থাকে। শুধুমাত্র টিকা দিতে যাওয়া ছাড়া বের হওয়া যাবে না ঘর থেকে। রোজা, ইফতার ও সেহরির বিবেচনা রেখে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা এবং রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত কেবলমাত্র খাবার সরবরাহ করতে পারবে হোটেল, রেস্টুরেন্টগুলো। বর্তমানে খোলা থাকলেও পুরো বন্ধ থাকবে দোকানপাট, শপিং মল। খোলা জায়গায় কাঁচা বাজার বিক্রি করা যাবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। আদালতগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন সুপ্রিম কোর্ট। আর জুমা ও তারাবির নামাজের ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়কে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে এই প্রজ্ঞাপনে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঈদে বাড়ি ফেরার মতো অবস্থা সড়ক মহাসড়কে। দূরপাল্লার বাস না চললেও যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। এই সুযোগে প্রাইভেট কার ও মাইক্রোবাসে দেদারসে যাত্রী পরিবহন চলছে বাড়তি ভাড়ায়। সেলিম আহমেদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। যে কোনো প্রাইভেট কার দেখলেই যাত্রীরা প্রশ্ন করছেন, যাবেন ভাড়া কত? কেউ বা টাকার বিনিময়ে যাত্রী ম্যানেজ করে দেবার অফারও দিচ্ছেন। গণমাধ্যমের গাড়ি বুঝে ক্ষোভ ঝাড়লেন অনেকে। সরকারের কোন ধরনের কিছু তো বুঝলাম না। এটা মানুষের কত হয়রানি করে রাখতে আছে, মানুষের প্রতি সরকারের কোনো একটা দায়িত্ব নাই। গাড়িরা 500 টাকা না, এখান থেকে বগুড়া গেলে বলে এখন 1500 টাকা হলে। সকাল থেকে গাবতলীতে শত শত মানুষ নেমেছেন রাস্তায়, সবাই ঢাকা ছাড়ছেন। কিন্তু সরকারি আদেশে চলছে না দূরপাল্লার বাস, সেটিও আবার জানেন না অনেকে। 2 দিন পর্যন্ত কিছু খায় নাই, জামার পর্যন্ত রাস্তা পর্যন্ত পায় না। সব গাড়ি চলে, সব গাড়ি চলে, শুধু বাস চললে বড়, দূর দূরান্ত গাড়ি চললে সমস্যা। সংক্রমণ কি সিএনজি, প্রাইভেট কার, বেবি রিক্সা দিতে হয় না? 5 জন আসছে আমরা, আমাদেরকে সংক্রমণ হয় নাই? আমরা তো সাধারণত জানি 12 এবং 13 তারিখ এই 2টা দিন থাকবে খোলা। গাড়ি চালাচ্ছেন দূরপাল্লা, তারপরে মাছ নাই, এই তো বলে বাসা থেকে বের হয়ে আসছি। দূরপাল্লার বাসগুলো কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগে কিন্তু প্রাইভেট কার এবং যে মাইক্রোগুলো রয়েছে তারা কিন্তু দ্বিগুণ ভাড়া হাঁকিয়ে তারা কিন্তু লোকজন নিচ্ছেন এবং তারা সবাই আসলে পাটুরিয়া ঘাটের দিকেই রওনা দিয়েছেন। পাটুরিয়া গাড়ি 1000 টাকা চাই। আমি পাটুরিয়া ঘাটে যাবো না, পাটুরিয়া ঘাটে যাবো না, এসে ধানমন্ডি যাবো, ধানমন্ডি যাবো। 1000 টাকা করে চাই, বদমাইশে টান দিয়ে গেছে। এমনকি অ্যাম্বুলেন্সে করেও যাত্রী পরিবহন করা হচ্ছে, নেই স্বাস্থ্যবিধির বালাই। এক গাড়িতে গাদাগাদি করে বসেছেন অনেকেই। কর্মস্থলে কর্ম যদি থাকতো তাহলে আমি এখানে হয়তো থেকে কাজ করতাম, থাকতাম, কিন্তু কর্ম তো নাই। যাত্রীদের অভিযোগ, বন্ধ থাকলে সবই বন্ধ থাকা উচিত, শুধু দূরপাল্লার বাস বন্ধ রেখে সংক্রমণ কমানো যাবে না বলে মনে করেন তারা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী কল্যাণপুরে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বাপ্পি, আপনি জানেন যে আগামী 14 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন, অর্থাৎ সেই হিসেবে কিন্তু হাতে আছে আর মাত্র একদিন, এবং এই যে একদিন হাতে আছে এবং আজকের দিনটা, এটিই কিন্তু অনেকেই সুযোগ হিসেবে নিচ্ছেন, অর্থাৎ ঢাকা থেকে বের হয়ে যাওয়ার একটি প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা সকালেও দেখেছিলাম, বিকেলেও একই অবস্থা দেখছি। ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর কল্যাণপুর এলাকায়। আপনি হয়তো কোনো যাত্রীবাহী
দূরপাল্লার বাস আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যেসব বাস দেখতে পাচ্ছি অথবা যেসব প্রাইভেট কার দেখতে পাচ্ছি, সেই বাস এবং প্রাইভেট কার অর্থাৎ নগর জুড়ে যে গণপরিবহন আছে সেই গণপরিবহনে চড়ে অনেকেই প্রাইভেট কার যোগে চেষ্টা করছেন যে ঢাকার বাইরে যাওয়ার জন্য। আপনি জানেন যে সর্বাত্মক লকডাউন যেটি ঘোষণা করা হয়েছে, সেই লকডাউনে কিন্তু জরুরি প্রয়োজনীয় যে সেবা আছে অথবা নিত্যপণ্যের যে বাজার আছে বা ওষুধের বাইরে অধিকাংশই দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং এই যে সব কিছু বন্ধ হয়ে যাওয়ার একটি প্রভাবে অনেকেই কিন্তু দীর্ঘদিন কর্মহীন হয়ে থাকবেন, এবং এ কারণেই অনেকে বলছেন যে তারা চাচ্ছেন যে এই যে সময়টুকু ঢাকার মধ্যে, এই সময়টুকু তারা চান যে গ্রামের বাড়িতে চলে যেতে। অনেকেই বলছেন যে তাদের ঢাকায় আর আয় রোজগারের যদি কোনো উপায় না থেকে থাকে, সেক্ষেত্রে তারা গ্রামের বাড়িতে গিয়েই সময়টুকু কাটাতে চান। এই কারণে আমরা দেখছি যে সকালে যেমনটা দেখেছিলাম, বিকেলের ব্যতিক্রম নয়। আমরা কল্যাণপুরে দেখেছি বেশ কিছু প্রাইভেট কার, সেই প্রাইভেট কার কিন্তু ভাড়ায় ঢাকা থেকে বের হয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে, এবং যারা যাচ্ছেন তারা কিন্তু অনেকেই বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি রক্ষার যে বিষয়টি, সেটি কিন্তু অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না। কিন্তু আমরা এখানকার যারা যেসব বাস কাউন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু যথারীতি যেমনটা দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে, অর্থাৎ দূরপাল্লার বাস, সেটি কিন্তু ঠিকই বন্ধ রয়েছে। সেদিকে কিন্তু আমরা সেই বিষয়টা কিন্তু আমরা ঠিক দেখতে পাচ্ছি। কিন্তু যেসব যারা প্রাইভেট কারে যাচ্ছেন তারা কিন্তু এখন কিন্তু অফিস শেষে, অর্থাৎ এর পরে কিন্তু আরও হয়তো মানুষের যে এই ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার যে প্রবণতা, সেটি মনে হয় আরও আমরা দেখতে পাবো। এখনই কিন্তু অনেক মানুষের চাপ দেখতে পাচ্ছি যারা প্রাইভেট কার বা অন্য বিকল্প যানবাহনের মাধ্যমে ঢাকার বাইরে চলে যাওয়ার চেষ্টা করছেন। তামিম, এই ছিল আমার কাছে রাজধানীর কল্যাণপুর থেকে সবশেষ খবর। তামিম। কল্যাণপুর বাস কাউন্টার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। লকডাউন চলাকালে পণ্যবাহী পরিবহন যাতে কোনোভাবেই যাত্রী পরিবহনের রূপ নিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, গণপরিবহন পরিচালনায় সরকার যখন যে নির্দেশনা দেবে তা কঠোরভাবে কার্যকর করতে হবে। 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা, লঞ্চ ও ফেরিঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়কে কেউ এখনও গুরুত্ব দিচ্ছে না। আমাদের এই উদাসীন মনোভাব করোনা সংক্রমণকে আরও অবনতির দিকে নিয়ে যাবে। পণ্য পরিবহন যেন যাত্রী পরিবহনের রূপ না নেয়, এটা কোনো অবস্থাতে সমর্থনযোগ্য নয়। আমি প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানাচ্ছি। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই রাজধানীর ফুটপাতের দোকান ও শপিং মলে কেনাকাটার হিড়িক। মাস্ক পরলেও নেই সামাজিক দূরত্ব। সর্বাত্মক লকডাউনের আগেই কেনাকাটার স্বার্থে সাধারণ মানুষের নানা অজুহাত। তবে দোকান মালিক সমিতির দাবি, স্বাস্থ্য সুরক্ষার শর্ত মেনেই বেচা বিক্রি করছেন তারা। রাজধানীর মার্কেটগুলোতে স্বাভাবিকভাবেই চলছে বেচাকেনা। দেখে বোঝার উপায় নেই, করোনার সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউনে যাওয়ার আগে চলছে কঠোর বিধিনিষেধ। মাস্ক পরার সংখ্যা বাড়লেও নিরাপদ দূরত্ব অবস্থান মানছেন না কেউ। গাদাগাদির মধ্যেই শিশুদের নিয়ে অনেকে আসছেন মার্কেটে। বাচ্চাদের তো আবদার থাকে, এদের মধ্যে নিবে, কেনাকাটা তো অনেক প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা ছিল, এর জন্যই আসছি। দূরত্ব কেউই বজায় রাখছে না, আমি না কেউ, সবাই একসাথে দাঁড়িয়ে মার্কেট করতেছে। স্বাস্থ্যবিধি কেউ মানছে কেউ মানছে না। ছেলেদের জন্য শার্ট কিনছি, প্যান্ট কিনছি, জুতা কিনছি, কেনাকাটা করতে হচ্ছে যে পরে বেশি লকডাউন হয়ে গেলে আর আসতে পারবো না। এদিকে বৈশাখ, রোজা আর ঈদের প্রস্তুতি নিয়ে পসরা সাজালেও বিক্রি নিয়ে হতাশ দোকানদাররা। লক্ষ লক্ষ টাকার মাল উঠাইছি, পুরো দোকান ভরা মাল, আরো মাল আসছে, আমরা এটা নিয়ে চিন্তিত। এখন 18 লক্ষ টাকা লোন করে এই পাঞ্জাবি বানাইছি, বানায় মনে প্রস্তুতি নিছি যে সামনে রমজান মাস যদি ব্যবসা বাণিজ্য করতে পারি তাহলে আমাদের কপালটা একটু ঘুরবো। পরিপূর্ণ মালটাল সব কিছুই আছে, কিন্তু কাস্টমার মোটামুটি। ব্যবসায়িকভাবে গত বছর ক্ষতিগ্রস্ত হয়েছি, এবার ক্ষতিগ্রস্ত। করোনাকালে কঠোর স্বাস্থ্যবিধি মেনেই বেচাকেনা চলছে বলে দাবি নিউ সুপার মার্কেট দক্ষিণ বণিক সমিতির। আমরা মাস্ক ছাড়া কোনো কাস্টমার মার্কেট ঢুকতে দিচ্ছি না। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতেছি, স্প্রে করতেছি, যেগুলি দরকার মার্কেটের ভিতরে সেটা। আর সামাজিক দূরত্ব কোনোদিনও কোনো বিধান শপিং মলে করা সম্ভব না। বলা হচ্ছে করোনার সংক্রমণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। মার্কেটগুলোতে দেখা গেল কঠোর বিধিনিষেধের মধ্যে লকডাউন মানার প্রস্তুতি নিতে আগেভাগেই কেনাকাটা সারছেন নগরবাসী। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, সেক্ষেত্রে কতটা মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
লকডাউনের খবরে আগাম কেনাকাটায় এখনো ব্যস্ত মানুষ। মার্কেট ও নিত্য প্রয়োজনীয় দোকানে ভিড় নেই। স্বাস্থ্যবিধি মানার বালায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের জিন্দাবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। আমরা যুক্ত হব তার সঙ্গে। ইকরাম, ধন্যবাদ তামিম। সিলেটে আজকে সকাল পর্যন্ত 24 ঘন্টা 142 জন আক্রান্ত হয়েছে এবং 2 জন মারা গিয়েছে। এবং দেশের করোনা পরিস্থিতি যখন ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে, তখন মানুষের মধ্যে ঈদের কেনাকাটার মতন হুমড়ি খেয়ে পড়েছে বাজারগুলোতে। একেবারে শেষ অবস্থায় পরশু দিন থেকে যেহেতু লকডাউন শুরু হবে, এই লকডাউন হয়তো আরও বাড়তে পারে এমন ধারণা করেই মানুষজন ঠিক ঈদের শেষ সপ্তাহে যেভাবে কেনাকাটার মতন হুমড়ি খেয়ে পড়ে, মার্কেটগুলো বা শপিং মল কিংবা বিপণী বিতান কিংবা দোকানপাটে হুমড়ি খেয়ে পড়ে, ঠিক একই পরিস্থিতি আমরা আজকে সারাদিন দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিকেল 5টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত দোকানপাটে কিংবা শহরে যেই সিলেট নগরী একেবারে কেন্দ্রস্থল জিন্দাবাজারের যে কয়টি শপিং মল রয়েছে, যে কয়টি দোকানপাট রয়েছে, সবগুলো খোলা রয়েছে। এই এখন পর্যন্ত সবগুলো খোলা রয়েছে এবং কখন বন্ধ হবে তার কোনো ঠিকানা নেই। আমরা গতকালকেও দেখেছি যে 5-6টা পর্যন্ত এবং 7টা পর্যন্ত অনেক দোকানপাট বন্ধ ছিল। মানুষজন যখন যারা বিক্রেতা তারা যখন যত সময় পর্যন্ত ক্রেতা পায় তত সময় পর্যন্ত খুলে রাখা তাদের একটা তাদের মধ্যে একটা প্রেরণা দেখা দেয়। কারণ হচ্ছে কি, এই যে একটি ভরা মৌসুম তারা মনে করছেন ঈদের মৌসুম। সব আমরা অনেক ক্রেতাকে দেখেছি যারা ঈদের কেনাকাটায় একেবারে মগ্ন ছিলেন। তারা আজকে সারা দিন ঈদের কেনাকাটা করেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় শপিং মলগুলোতে সর্বোচ্চ কেনাকাটা করেছেন। এবং বিশেষ করে এই যে স্বাস্থ্যবিধি না মানার একটা প্রবণতা, অনেকেরা মাস্ক পরান নেই, অনেকে যে শারীরিক দূরত্ব কিংবা সামাজিক দূরত্ব যেটাকে বলে সেগুলোর কোনো বালাই নেই। সবার মধ্যেই একটা কেনাকাটার একটি যে হুমড়ি খেয়ে পড়ার একটি পাপ দেখা করছে। আমি এখন আছি জিন্দাবাজার। আপনারা দেখতে পাচ্ছেন আমার বামে যে দোকানগুলো রয়েছে, পাশে একটি দোকান আমি একটু দেখাতে চাচ্ছি, একটি দোকান আমি দেখাতে চাচ্ছি কি পরিমাণ ভিড় আপনারা যদি দেখেন। এই যে একটি ঈদের কেনাকাটার মতন ভিড় লেগেছে দোকানগুলোতে, এই রকম ভিড় কিন্তু আজকে সারাদিন বিভিন্ন দোকানগুলোতে ছিল। কারো মাস্ক আছে, কারো পরনে মাস্ক নেই। এই অবস্থার মধ্যে স্বাস্থ্যবিধি মানার কিংবা না মানার অবস্থার মধ্যে মানুষজন কেনাকাটায় ব্যস্ত রয়েছে। কিন্তু সেই অবস্থায় সারা দেশের যে ভয়াবহ পরিস্থিতি, সেই করোনার পরিস্থিতি সিলেটও কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। যে হাসপাতালগুলোতে, বিশেষ করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসিইউতে একটি সিটও খালি নেই, অন্যান্য জায়গায় একটি সিট খালি নেই। তামিম, যে করোনার যে ভয়াবহ আকার ধারণ করেছে তার মধ্যে মানুষের মধ্যে যে স্বাস্থ্যবিধি না মানার যে প্রবণতা এবং কেনাকাটায় ব্যস্ত রয়েছেন তার সর্বশেষ খবর। সিলেটের জিন্দাবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। মালিকপক্ষের দাবি মেনে অবশেষে পোশাক কারখানা খোলা রেখেই সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে তাতে শর্ত জুড়ে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে সব শ্রমিককে আনা নেয়া করতে হবে কারখানার নিজস্ব পরিবহনে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকার নির্দেশ কঠোরভাবে মানা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন মালিকপক্ষ। জুবাইর ফয়সালের রিপোর্ট। নতুন করে করোনার প্রকোপে বিপর্যস্ত দেশ, পরিস্থিতি সামাল দিতে সরকার তাই আবারও হাঁটছে কঠোর লকডাউনের পথেই। এর মধ্যেই নানা মহলের আলোচনায় এসেছে শ্রমঘন পোশাক খাত চালু থাকবে কিনা সেটি। যদিও সোমবার জারি করা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে নিজস্ব পরিবহনে শ্রমিক আনা নেয়ার শর্তে চালু থাকবে কারখানা। কিন্তু শ্রমিকরা বলছেন মাঠ পর্যায়ে এ সিদ্ধান্ত বাস্তবায়নে দরকার মালিকপক্ষের সর্বোচ্চ সহযোগিতা। জনগণের গাড়িতে যাওয়া আসা হয়, এখন ওর মধ্যে অনেক রকমের মানুষ থাকে, অনেক জায়গা থেকে আসে। যারা অফিস স্টাফ আছে তাদের জন্য গাড়ি আছে, আমাদের সাধারণ শ্রমিকের কোনো গাড়ি নেই। গাড়ির ব্যবস্থা একটা করা যায় বা করে দেয়, তো আমাদের যাতায়াতের সুবিধাটা ভালো হয়। জীবন আর জীবিকার প্রয়োজনেই সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই কারখানা চালু রাখার দাবি জানিয়ে আসছিল বিজিএমইএ। তা পূরণ হওয়ায় স্বস্তি প্রকাশ করে মালিকপক্ষের আশ্বাস কঠোরভাবে মানা হবে নির্দেশনা। জীবন এবং জীবিকা একসাথে চলতে গেলে অনেক সময় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমি মনে করি এই কঠিন সময়ে আমাদের শিল্প মালিকরা এই স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থাটুকু করতে পারবেন। অনুরোধ করব আমাদের মালিকদেরকে যে কঠোরভাবে তারা স্বাস্থ্যবিধি যেন মেনে ফ্যাক্টরি চালু করে। কোনো মতে অর্ডারগুলোকে আমরা এক্সিকিউট করি যেন বায়ারদেরকে আমরা পারফর্ম করতে পারি। তবে শুধু পরিবহন নিশ্চিতেই সমাধান দেখছেন না জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদি সেই প্রতিষ্ঠানগুলো তারা তাদের শ্রমিক কর্মচারীরা একটা কোয়ারেন্টাইনের মতো তারা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকেন, তবে উদ্দেশ্য থাকবে সর্বাধিক সংখ্যক এলাকা নিয়ন্ত্রণের আওতায় আনা উচিত। না হলে আমাদের সংক্রমণ পরিস্থিতি কিন্তু আমরা
সামাল দিতে পারবো না। 14 এপ্রিল ভোর থেকে 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত জারি করা নির্দেশনাগুলো পোশাক শিল্পে মানা হচ্ছে কিনা তা কড়া নজরদারির হুঁশিয়ারিও দিয়েছে সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সোনারগাঁও রিসোর্ট কাণ্ডের 9 দিনের মাথায় সন্ধান মিলল হেফাজত নেতা মামুনুল হকের তৃতীয় স্ত্রীর। নাম জান্নাতুল ফেরদৌস লিপি। বিয়ের বিষয়টি মামুনুল স্বীকার করেছেন ওই নারীর ভাইয়ের কাছে। তারপর থেকেই নিখোঁজ জান্নাতুল ফেরদৌস। এ অবস্থায় বোনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই নারীর ভাই। এদিকে মায়ের সন্ধান চান মামুনুলের কথিত দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে। নিজের জীবনের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন তিনি। বুলবুল রেজার রিপোর্ট। রোববার রাতে হঠাৎ রাজধানীর মোহাম্মদপুর থানায় এই যুবকের আগমন। ডিউটি অফিসারের কক্ষে গিয়ে জানান তার বোনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করতে চান। গেল কয়েকদিন ধরে তার বোনের কোনো খোঁজ নেই। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন 7 এপ্রিল বড় বোন জান্নাতুল ফেরদৌস লিপির সঙ্গে তার সবশেষ কথা হয়। বোন জানায় মোহাম্মদপুরে দিলরুবা আপার বাসায় অবস্থান করছেন তিনি। 10 এপ্রিল আল্লামা মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় ডেকে জানায় আমার বোন জান্নাতুল ফেরদৌস লিপির সঙ্গে তার বিয়ে হয়েছে। একটি চুক্তিনামাও দেখায়। অদ্যাবধি আমার বোনের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। আমার বোন বর্তমানে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এমত অবস্থায় আমার বোনকে নিরাপত্তা প্রদান ও আইনানুগ অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য আইনগত সহায়তা কামনা করছি। এই যুবকের নাম শাহজাহান সাজু। জিডির বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলতে গেলে তিনি অপারগতা প্রকাশ করেন। সাধারণ একটা জিডি করছি। কিসের জিডি? সাধারণ একটা জিডি করছি। জিডি তো আমরা ওইখান থেকে নিতে পারবো। আমরা তো ওইখান থেকে নিতে পারবো। হ্যাঁ, নিতে পারবো। সাধারণ একটা জিডি করছি। জান্নাতুল ফেরদৌস পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। শিক্ষকতা করেন কেরানীগঞ্জের একটি মহিলা মাদ্রাসায়। সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন। ওই বাসাতেই মাওলানা মামুনুলের যাতায়াত ছিল। মাদ্রাসাটির প্রধান উপদেষ্টাও মামুনুল হক। এই নারীর গাজীপুরের কাপাসিয়ার বাড়িতেও যাতায়াত ছিল মামুনুলের। পরিবারের সবার সঙ্গে ছিল তার ভালো সম্পর্ক। বেসরকারি এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়ে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে পরিচয় হয় মামুনুল হকের। প্রথম স্বামীর সঙ্গে তালাক হওয়ার পর 2020 সালে মামুনুল তাকে বিয়ে করে বলে জানা গেছে। এদিকে মামুনুলের কথিত স্ত্রী জান্নাতারা ঝর্ণার বড় ছেলে আব্দুর রহমানের সঙ্গেও কথা হয় সময় সংবাদের। নিজের এবং মায়ের জীবন হুমকির সম্মুখীন দাবি করে মায়ের সন্ধান চান। আমার মার আমি কোনো খোঁজ পাচ্ছি না ফোন দিয়ে। এগুলো এইসব সার্বিক বিষয়গুলো নিয়ে আমি একটা করলাম, জিডি করে আসলাম যে আমি এভাবে আমার একটা বিপদের ইঙ্গিত আমি পাচ্ছি মনে হচ্ছে। নারায়ণগঞ্জের একটি রিসোর্টে নারীসহ স্থানীয়দের কাছে আটকের পর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছিলেন মামুনুল। এবার সন্ধান পাওয়া গেল তৃতীয় স্ত্রীর। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজ কেজিতে 40 টাকা, চিনি 67 টাকা এবং সয়াবিন তেল লিটারে 139 টাকা সহ রমজানের প্রয়োজনীয় 41টি পণ্যের যৌক্তিক সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। বিষয়টি মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত সহ তদারকি বাড়াচ্ছে 3টি মন্ত্রণালয় এবং 3টি সেবা প্রতিষ্ঠান। তবে যৌথ এ বাজার তদারকিতেও আস্থা রাখতে পারছেন না ক্রেতা বিক্রেতারা। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরা ছিলেন আমিনুর রহমান। আমি আপনাকে বলছিলাম এটা 635 পাওয়া যাবে। একটু কম দামে ঘরে প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য নিয়ে যেতেই এই দরাদরি। আসছে রমজান, সিন্ডিকেট আর অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ার শঙ্কা মনে। লিমিটেড ইনকামের মধ্যে দিয়ে রমজান মাস করার কিছু নাই, তো আমরাই সাফারার বেশি হচ্ছে। 2 টাকা 3 টাকা না, অনেক বেশি, 10 টাকা 12 টাকারও বেশি বেড়ে যাচ্ছে। চাকরির ব্যাপারটাও আমাদের কাছে অনেক সমস্যা হয়ে গেছে। অনেকখানে অর্ধেক বেতন দিচ্ছে। এমন বাস্তবতাকে সামনে রেখেই কৃষি বিপণন অধিদপ্তর সোমবার সকালে রাজধানীর খামারবাড়িতে সংবাদ সম্মেলন করে 41টি পণ্যের যৌক্তিক মূল্য বেঁধে দেয়। এ সময় তারা জোর দেয় বাজার তদারকিতে। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো আশঙ্কা নেই। যদি কোনো রকমের দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা করে কোনো অসাধু ব্যবসায়ী, সেক্ষেত্রে আমরা কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করব। অতীতে তিক্ত অভিজ্ঞতার কারণে এই কড়াকড়িকেও ইতিবাচক হিসেবে নিতে পারছেন না ক্রেতারা। আর খুচরা বিক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে। আমরা কিনে আনি বেশি দাম যা, বেশি দাম বেশি, কাস্টমার আবার ঝগড়া করে, কয় না এটা তো গায়ে লাগে, তো আমরা এত টাকা চানকা। পেঁয়াজ 30-35, এটা আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। সারা বিশ্বেই তো দেখি যে ওদের কোনো বড় ফেস্টিভ্যালে জিনিসের দাম কমে, আর আমাদের এখানে বড় ফেস্টিভ্যালে জিনিসের দাম বাড়ে। লকডাউনে বা রমজানে কী কী আইটেমের বাজার বাড়ে সবই জানা,
সেটা আপনি সাপ্লাই এনশিওর করেন। এদিকে সোমবার দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন। প্রতি 12.5 কেজি বেসরকারি এলপিজির দাম 975 টাকা এবং সরকারি 591 টাকা। রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি এলপিজির মূসক সহ মূল্য হার 975 টাকা। কেউ বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কমিশনের চেয়ারম্যান। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। টিম হয়ে খেলতে পারলেই মিলবে প্রত্যাশার প্রাপ্তি। করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকান ধরন আক্রান্তদের থেকে অন্যদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। নতুন এ ধরন 2-1 দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত করছে ফুসফুসের 30 থেকে 40%। এতে কৃত্রিম অক্সিজেনের পরিমাণও লাগছে বেশি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বারান্দায় পাশাপাশি টলি বেডে শুয়ে আছেন 49 বছর বয়সী মাহবুবুর রহমান আর 38 বছর বয়সী সেলিম। নমুনা পরীক্ষায় একজনের ধরা পড়েছে কোভিড-19, অন্যজন সন্দেহভাজন। দুজনেরই অক্সিজেনের মাত্রা কমে যাওয়া স্বজনদের কাছে উদ্বেগের। অক্সিজেনের এটা বেশি আপ ডাউন করতেছে, যেভাবে আপনার 100 থাকার কথা, কিন্তু ওনার যদি অক্সিজেন না দিই সেক্ষেত্রে ওনার 70, 75 বা 85 এরকম চলে আসতেছে। হঠাৎ করে তার সে যখন রাতের ওষুধ খেয়ে শুইছে তার শ্বাসকষ্টটা বেড়ে গেছে। তার অক্সিজেনের মাত্রা হচ্ছে 77। এখানে মাছটা আনার উদ্দেশ্য হলো আগে অক্সিজেনটা দিয়ে তাকে আগে একটু সুস্থ করি, তারপরে এখানে যে ট্রিটমেন্ট দেয় ট্রিটমেন্ট আমরা চিকিৎসা করবো আর কি। নোয়াখালী থেকে ঢাকায় এসেছেন আবু তাহের, শাহনাজ বেগম দম্পতি। অন্য হাসপাতাল ঘুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ঠাঁই পাওয়া পরিবারের 2 প্রবীণ সদস্য কোভিড সন্দেহভাজন। বর্তমানে দেশে করোনার প্রকোপ বাড়ার পেছনে শঙ্কা জাগাচ্ছে দক্ষিণ আফ্রিকার ধরন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন নতুন এই ধরন ছড়াচ্ছে দ্রুত, অনেক ক্ষেত্রে আক্রান্ত করছে পরিবারের সব সদস্যদের, দ্রুত ক্ষতিগ্রস্ত করছে ফুসফুস সহ বিভিন্ন অঙ্গ, ফলে কমছে অক্সিজেনের মাত্রাও। আগে যেখানে একজন ছড়াতো, এখন একজনে 3 জন, 3 জন থেকে 5 জন, 5 জন থেকে 25 জনে ছড়াচ্ছে। একই বাড়িতে একজন আক্রান্ত হলে দেখা যাচ্ছে সেই বাড়ির সবাই আক্রান্ত হচ্ছে। এই যে ভেরিয়েন্টটা, এ কিন্তু 1-2 দিনের মধ্যেই 30-40% লাং ড্যামেজ হয়ে যায়। অক্সিজেনের পরিমাণ খুব বেশি লাগে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে রাজধানীর কোভিড নির্ধারিত হাসপাতালগুলোতে ফাঁকা নেই আইসিইউ। শয্যা বাড়িয়ে সামাল দেওয়া যাচ্ছে না রোগী চাপ। কোনো হাসপাতালে ভর্তি রয়েছেন সক্ষমতার চেয়েও বেশি রোগী। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সুরক্ষা সামগ্রীর দায়সারা ব্যবহার ও বিনষ্ট পদ্ধতি না জানায় ঢাকা সহ জেলা সদর হাসপাতালগুলোতে বেড়েই চলেছে স্বাস্থ্য ঝুঁকি। হাসপাতালগুলোতে সীমিত লোকবল আর রোগী বেড়ে যাওয়ায় কোনোভাবেই মানা যাচ্ছে না সংক্রমণ নিয়ন্ত্রণ চর্চা। সুরক্ষা সামগ্রীর বর্জ্য বিনষ্ট ও ব্যবহার না মানায় করোনা সহ সংক্রামক রোগ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। এটা পুরানি 10টার সময় লাগাইছি, এটা আজকে 3 দিন হলো। হ্যাঁ, বিপজ্জনক মনে হয়, কিন্তু ও তো মাস্ক মুখে রাখবে না, তাই না? এখন না এসে তো উপায় নেই। হাসপাতালের বেশিরভাগ বর্জ্যই সংক্রামক। তার উপর করোনা সংক্রমণের শুরু থেকেই ওয়ান টাইম ইউজেস বা একবার ব্যবহারযোগ্য সামগ্রীর ব্যবহার বেড়েছে। বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন এই ধরনের বর্জ্য ব্যবস্থাপনা না করা গেলে পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে। ঢাকা সহ 4 জেলার হাসপাতালে গিয়ে দেখা যায় একই চিত্র। করোনায় সুরক্ষা সামগ্রী ব্যবহার যখন এমনই দায়সারা, তখন ঝুঁকি কারো পিছু ছাড়ছে না বলছেন স্বাস্থ্যসেবার ফ্রন্টলাইনাররা। ব্যবহারের পরে এটা যে কোথায় ফেলতে হবে এটা আমরা জানি না। আমরা অনেকটাই খামখেয়ালি বশত যত ফেলে রাখি, এবং এটি ফেলে রাখাটা এবং এটা আরো সংক্রমণের ঝুঁকিকে বাড়ায় দেওয়া ছাড়া কমাবে না। কোভিড সংক্রমণের শুরুর গবেষণা বলছে শুধু 2020-এর এপ্রিলেই 654টি হাসপাতালে 14,500 মেট্রিক টন চিকিৎসা বর্জ্য তৈরি হয়, আর ঢাকাতেই 1 মাসে কোভিড বর্জ্য হয় 206 মেট্রিক টন। দিন দিন এ বর্জ্য ব্যবস্থাপনায় রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। অন্যদিকে হাসপাতালে রোগী বেড়ে যাওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণ প্রতিরোধ চর্চা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। প্রিভেনশন এন্ড কন্ট্রোল এইটা দরকার, সেইটা আমরা হাসপাতালগুলোতে এখনো পাচ্ছি না। এর অংশ একটা হলো ভিজিটার। 2 নম্বর আছে ক্লিনলিনেস রাখা সংক্রমণ প্রতিরোধের প্রথম শর্ত। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমাদের উপজেলা হাসপাতালে
একটা দুইটা কিলনার। সংশ্লিষ্টরা বলছেন বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে 2008 সালের চিকিৎসা বর্জ্য নিষ্কাশন সংক্রান্ত আইনটি সংশোধন করে বিজ্ঞানসম্মত চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার উপর জোর দিতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ। হ্রদের জলে ফুল ভাসিয়ে 3 পার্বত্য জেলার সীমিত পরিসরে শুরু হলো বর্ষবরণের আনুষ্ঠানিকতা। বৈশাখী আয়োজনে পাহাড়ি গ্রামগুলোতে সাজ রব। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পূর্বকোণে ঝলমলে সূর্য ওঠার সাথে সাথে নদী ও হ্রদের তীরে জড়ো হতে থাকেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। পুরনোকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে পানিতে ফুল ভাসান তারা। খাগড়াছড়ি চেঙ্গি নদীর জলে ফুল ভাসিয়ে পরিবার ও জাতির জন্য মঙ্গল কামনা করেন মারমারা। বেলা বাড়ার সাথে সাথে নদী তীরে ঢল নামে মানুষের। 3 দিনের উৎসবের প্রথম দিনে এই আনুষ্ঠানিকতাকে বলা হয় ফুল বিজু। তবে অন্যবার ঐতিহ্যবাহী খেলাধুলা সহ সপ্তাহব্যাপী নানা আয়োজন থাকলেও এবার করোনার কারণে তেমন কর্মসূচি নেই। সকালবেলায় উঠে আমরা ফুল সংগ্রহ করি, বিশেষ করে শিশু কিশোররা তারা ফুল সংগ্রহ করে এদিকে করোনা মুক্তির প্রার্থনায় কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসালেন রাঙ্গামাটির চাকমারা। বর্ণিল পোশাকে অংশ নেন আদিবাসী তরুণীরা। পুরনো বছরের জীর্ণতাকে ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে একাত্ম হন সবাই। ভবিষ্যতে করোনা মুক্ত দেশ হয়ে আমরা আরো ভালোভাবে ফুল বিজুকে উদযাপন করতে চাই। করোনা মহামারী থেকে বিশ্ব থেকে বিদায় নেয় আমরা এই প্রার্থনা করতেছি। ত্রিপুরারা বৈশুক, মারমারা সাংঘ্রাই আর চাকমারা বিজু নামে এই উৎসব পালন করেন। 3 সম্প্রদায়ের উৎসবের অধ্যক্ষর নিয়েই এই উৎসবের নাম হয় বৈশাখী। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে 2টি টেস্ট খেলবে টাইগাররা। দেশ ছাড়ার আগে বাজে সময়ে পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টিম লিডার খালেদ মাহমুদ সুজনের। করোনা পরবর্তীকালে বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় বিদেশ সফর এটি। চার্টার্ড বিমানে দ্বীপদেশ শ্রীলঙ্কায় টাইগাররা। মোট 41 সদস্যের বাংলাদেশ দলের 3 দিনের কোয়ারেন্টিন পর্ব কলম্বোতে আজ থেকেই শুরু। এর আগে দুপুরে বিমানবন্দরে ক্যামেরা লেন্স মুশফিকের দিকে, কারণ লঙ্কার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির অনন্য রেকর্ডটি তার হাত দিয়েই। নিউজিল্যান্ডে ভরাডুবির পর লঙ্কায় টেস্ট মিশন, যে ফরম্যাটে বরাবরই দুর্বল বাংলাদেশ ক্রিকেট দল। এমনিতেই বাজে সময়, তার উপর প্রতিপক্ষের হোম গ্রাউন্ড। তাই সিরিজ শুরুর পূর্বে কি স্বাগতিকরাই আছে আপার হ্যান্ডে? দুটো দলই সমান। শ্রীলঙ্কার কন্ডিশনে প্রতিপক্ষ স্ট্রং প্রতিপক্ষ, বাট তারপরে আমি ট্রাস্ট করি যে আমরা স্কিলের দিক থেকে আমরাও পিছিয়ে নেই, আমরাও ভালো দল। প্রসেসগুলো ঠিক থাকে, তার আমি মনে করি যে আমরা অনেক ভালো করবো এই সিরিজ ইনশাল্লাহ। প্রায় 4 বছর পর বাংলাদেশ টেস্ট খেলতে শ্রীলঙ্কার মাটিতে। সর্বশেষ সিরিজে কলম্বোতে শততম টেস্ট জয়ের স্মরণীয় ইতিহাস আছে, তাই এখন প্রেরণা। কিন্তু সিরিজের ভেন্যু ক্যান্ডির পাল্লেকেলেতে টি20 আর ওয়ানডে খেললেও টেস্ট এবারই প্রথম খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কঠিন এ সময়ে সিনিয়র কিংবা তরুণ ক্রিকেটাররা কেউই পৃথকভাবে নয়। টিম বাংলাদেশ হয়ে খেলতে পারলেই মিলবে প্রত্যাশার প্রাপ্তি। দল হিসাবে খেলতে হবে আমাদেরকে, কোনো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমাদের অনেক দেখি আমরা, আর এখন ইটস টাইম যে আমরা একটা দল হিসাবে টিম বাংলাদেশ হিসেবে খেলতে চাই, ম্যাচ জিততে চাই, সেটা সবচেয়ে বড় জিনিস। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টেস্ট 21 আর দ্বিতীয় এবং শেষ টেস্ট 29 এপ্রিলে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে সীমিত পরিসরে চলবে বাজার, রেস্টুরেন্ট, বন্ধ গণপরিবহন, সচল থাকবে শিল্প কারখানা, ব্যক্তিগত গাড়িতে রাজধানী ছাড়ার হিড়িক। করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 83 জনের মৃত্যু, শনাক্ত 7,000-এর বেশি। দক্ষিণ আফ্রিকার ধরন ছড়ায় দ্রুত গতিতে, 2-1 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত করে ফুসফুস। এবং হেফাজতের সাবেক আমির আহমদ শফিকে হত্যার প্ররোচনা মামলায় অভিযুক্ত বাবুনগরী সহ 43 জন। আদালতে পিবিআইয়ের প্রতিবেদন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।